সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান বালিকা স্কুল ৯ নম্বর সেক্টর থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৬ ভগ্নাংশ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন শেখাবো। তার আগে আমরা একটু পূর্বপাঠ সম্পর্কে জানি। তোমরা পূর্ব ক্লাসে অধ্যায় ৫ থেকে লসাগু গসাগু শিখেছ। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন ধরি, তুমি বলো তো লসাগু কাকে বলে? রাইট, সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লসাগু বলে। এবার তুমি বলো তো গসাগু কাকে বলে? সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে। হ্যাঁ, ঠিক বলেছো এটা। আচ্ছা, গুণনীয়কের অপর নাম কি? রাইট, উৎপাদক। এবার বলো তো লসাগুর পূর্ণরূপটা কি? রাইট, লসাগুর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর পূর্ণরূপ কি? এবার তুমি বলো তো। রাইট, গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, যাক, তোমরা ভালো শিখেছো। এবার আমরা অধ্যায় ৬ ভগ্নাংশের থেকে সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে একটু লিখে নিই। অধ্যায় ৬ ভগ্নাংশ আজ আমার ক্লাস নাম্বার ৫৯ আমি এখানে উল্লেখ করেছি। আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। সংক্ষিপ্ত আমি প্রশ্নগুলো ওখানে লিখেছি, এখানে আমরা উত্তরটা করব। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমরা বাম পাশে দিয়ে উত্তরগুলো পর পয়সা দিয়ে লিখবে। এখন আমরা প্রথম প্রশ্নটা করি। প্রথম প্রশ্নে কি লেখা আছে? 11/7 এর বিপরীত ভগ্নাংশ কত? বিপরীত ভগ্নাংশ। আচ্ছা, এই প্রশ্নের উত্তর শিখতে গেলে আমাদের আগে জানতে হবে যে বিপরীত ভগ্নাংশটা কি। আচ্ছা, দেখ আমরা শুরু করি। 7/11 বা 11/7। আমরা এই অংশটাকে বলি লব, এই অংশটাকে বলি হর। বিপরীত ভগ্নাংশটা হলো কোন ভগ্নাংশের লব এবং হরের স্থান পরিবর্তন। তার মানে হরটা লবের জায়গায় যাবে আর লবটা হরের জায়গায় যাবে। যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে আমরা নিচে লিখব 7 আর 11টাকে লিখব উপরে। তার মানে এটা হলো আমাদের বিপরীত ভগ্নাংশ। ঠিক আছে, আমরা এখন উত্তরটা লিখি 11/7। এবার আমরা 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কটাকে করি। 3/7 বা 7/3 ও 5/4 এর মধ্যে কোনটি বড়? অঙ্কটা হলো 3/7 আর একটা হলো 4/5। এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড়? আমরা এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি, কিন্তু আমি একটু সহজ করে তোমাদের শেখানোর চেষ্টা করব। সেটা হলো, যদি এরকম দুটো ভগ্নাংশ থাকে তাহলে আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা হলো এই লব দিয়ে এই হরকে গুণ করব। 3 পাশে কত? 15, আর এই 7 দিয়ে 4 কে গুণ করব। 4 7 28। এখানে কোনটি বড়? 28 বড়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই ভগ্নাংশটি বড়, 4/5 বড়।
তাহলে লিখি 4/5। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর সংগত প্রশ্নে কি লেখা আছে? মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে কোনটি যুক্ত থাকে? আমরা একটা মিশ্র ভগ্নাংশ লিখি 3 সমস্ত 2/5। এটা একটা মিশ্র ভগ্নাংশ। এই সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সাথে কোনটি যুক্ত থাকে? প্রশ্ন আছে যে পূর্ণ সংখ্যার সাথে কোনটি যুক্ত থাকে। এখানে যে একটা এখানে যেটা দেখছি এটা একটা ভগ্নাংশ। তোমরা বলো তো এটা কি ধরনের ভগ্নাংশ? রাইট, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেননা এর হর বড় লব ছোট, আর যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকেই প্রকৃত ভগ্নাংশ বলে। তার মানে পূর্ণ সংখ্যার সাথে যুক্ত থাকে, মানে যোগ থাকে। কি যুক্ত থাকে? একটি অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি? মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে কোনটি যুক্ত থাকে? এই পূর্ণ সংখ্যা এর সাথে যুক্ত থাকে প্রকৃত ভগ্নাংশ। আমরা লিখি প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা 4 নম্বর প্রশ্নে যাব। একটি সাদা ফিতার প্রশ্নটা করি। একটি সাদা ফিতার 3/8 অংশ লাল রং করা হলো। ফিতার কত অংশ সাদা রইল? আচ্ছা, একটা ফিতা, সম্পূর্ণ একটা ফিতা, এটা একটা এক অংশ সম্পূর্ণ ফিতা। এই সম্পূর্ণ ফিতার 3/8 অংশ লাল করা হয়েছে। তাহলে এই বাকি অংশটা কতটুকু আছে সেটা আমাদের বের করতে হবে। তাই আমরা যদি সম্পূর্ণ অংশটাকে এক ধরে আমরা যদি এই সাদা ফিতার লাল অংশটা যদি বাদ দিই, তাহলে কত হয়? হর হচ্ছে 8, বসিয়ে দিই। এখানে একটা কাজ করা যায়, সরাসরি এই 8 দিয়ে এটার পূর্ণ সংখ্যাকে গুণ করে দেওয়া যায়। 8 কে 8 বিয়োগ ভগ্নাংশে যোগ কিংবা বিয়োগ করার সময় যেটা আমরা করি সেটা হলো প্রথমে ভাগের কাজ করি, তারপরে গুণের কাজ করি। এই হর দিয়ে আমরা এটাকে ভাগ করব। 8 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে হবে 1। এই 1 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে হয় হলো 3। এবার আসি 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5, আর এখানে থাকলে কত? 8। তার মানে এই অংশটা হলো 5/8 অংশ। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? একটি সাদা ফিতার 3/8 অংশ লাল রং করা হলে ফিতার কত অংশ সাদা রইল? তার মানে যে অবশিষ্ট অংশটা ছিল সেই অংশটুকু হলে সাদা রইল, অর্থাৎ 5/8 অংশ। আচ্ছা, এবারে আমরা 5 নম্বর প্রশ্নটা করব। দেখা যাচ্ছে 3 সমস্ত 3/16 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 3 সমস্ত 3/16, 3 সমস্ত 3/16 এটা কি ধরনের ভগ্নাংশ বলো তো? রাইট, এটা একটা মিশ্র ভগ্নাংশ, কারণ এখানে পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে। আচ্ছা, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে করার একটা নিয়ম আছে। সেটা হলো যে হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, আর গুণফল যা হবে তা দিয়ে এই লবকে যোগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি 3 দিয়ে যদি 16 গুণ করি, 3 × 16 48, 48 সাথে এই 3 যোগ করব, 48 সাথে 3 কত? 51। আর নিচে কত থাকবে? নিচের ঘরটা নিচেই থাকবে। তাহলে আমাদের ফলাফলটা কি দাঁড়াবে? 51/16। তোমরা কি বুঝতে পেরেছো? আমি আবার মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটা হলো হর গুণ পূর্ণ সংখ্যা, প্রথম গুণের কাজ। তার মানে 3 × 48। এরপরে যেটা হবে, যে ফলাফলটা হবে তার সাথে 3 যোগ করতে হবে। তার মানে একটা
গুণেরটা তারটা হলো যোগের কাজ। 3 ষোলো 48 আর 3 51, 51 বাই 16। আচ্ছা, 51 বাই 16। আমরা এবার যোগতা ভিত্তিক প্রশ্নের সমাধান করব। যোগতা ভিত্তিক প্রশ্ন। এক নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, প্রথমে আমরা প্রশ্নটা করি। করিম সাহেব তার সম্পত্তির 1/8 মেয়েকে, 1/8 স্ত্রীকে দিলেন। অবশিষ্ট সম্পত্তি 4 পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক পুত্র 15,000 টাকা সম্পত্তি পেল। আচ্ছা, একটা সলভ করি। এটা হলো করিম সাহেবের মোট সম্পত্তি। এই সম্পত্তি থেকে 1/8 মেয়েকে দিল। এটা গেল করিমকে মেয়ে। আর 1/8 স্ত্রী পেল। এটা হলো স্ত্রী। আর যে বাকি অংশটা ছিল, এই বাকি অংশটা পেল হলো স্যার। এখন এটা হলো মূল সম্পত্তির একটা চার্ট। এখন প্রথম প্রশ্নটা করে দেখি, করিম সাহেবের মেয়ে ও স্ত্রী মোট কত অংশ সম্পত্তি পেল? আচ্ছা, মেয়ে পেয়েছে 1/8, স্ত্রী পেয়েছে 1/8। তাহলে এখানে প্রশ্নের মধ্যে লেখা আছে মোট। মোট মানে কি? যোগ করতে হবে। সে সম্পূর্ণ মানে দুজনে মিলে মোট কত অংশ পেল, আমরা যদি এটা বের করতে চাই, প্রথমে আমরা কি কাজ করব? যোগের কাজ করব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে আসি, স্যার পুত্র কত অংশ সম্পত্তি পেল? এখানে মেয়ে ও স্ত্রী যে সম্পত্তি পেল, করিম সাহেবের মোট সম্পত্তি থেকে যদি আমি মেয়ে স্ত্রীর সম্পত্তিটা বাদ দিই, তাহলে আমি পেয়ে যাব কি? এই স্যার পুত্রের সম্পত্তি। স্যার পুত্রের সম্পত্তি পাবো। আর প্রত্যেক পুত্র কত অংশ সম্পত্তি পেল? 4 পুত্রের সম্পত্তিকে যদি আমি 4 ভাগ করি, তাহলে আমি প্রত্যেক পুত্রের সম্পত্তি পাবো। আর মোট সম্পত্তির মূল্য, আচ্ছা, পরে আমরা বের করি। এবার আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে করিম সাহেবের মেয়ে ও স্ত্রী মোট কত অংশ সম্পত্তি পেল, আমরা এটা বের করি। করিম সাহেবের মেয়ে ও স্ত্রী মোট সম্পত্তি পেল মেয়ের অংশ কতটুকু? 1/8, 1/8 অংশ। আর স্ত্রীর অংশ কতটুকু? 1/8 অংশ স্ত্রী, তাহলে 1/8 অংশ। এখন আমরা এটা কিছু কাজ করব, ভগ্নাংশের যোগের কাজ করব। যোগ করতে হলে কি করতে হবে? প্রথমে ভগ্নাংশের দুটোর হরগুলো লসাগু করতে হবে। আর হর যদি একই হয়, তাহলে আমার লসাগু একই হবে, 8। 8 যদি 8 কে ভাগ করি, তাহলে কত হবে? 1। সেই 1 কে 1 এ গুণ করব, 1 ও 1 যোগ 8 যদি 8 কে ভাগ করি, 1 হয় 1 দিয়ে 1 গুণ করলে 1 হয়, অংশ সমান সমান 1 এর 1 2 আর নিচে হলো 8 অংশ। আচ্ছা, এটাকে আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করি। কিভাবে? আমরা যদি 2 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 1 হয়, 2 কে 2 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি, তাহলে 4 সমান সমান কত? 1/4 অংশ। তোমরা কি বলছো লঘিষ্ঠ শব্দের অর্থ কি? লঘিষ্ঠ মানে হলো ছোট করা। ছোট, আমরা এখানে ছোট করলাম, 1/4 অংশ। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে করিম সাহেবের মেয়ে স্ত্রী মোট কত অংশ সম্পত্তি পেল, তাহলে আমরা যোগের মাধ্যমে এটা
উত্তর পেয়ে গেলাম। তাহলে উত্তর লিখি, উত্তর 1/4 অংশ। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব। 5 নম্বর প্রশ্ন, আমি এটা মুছে দিই। প্রশ্নের মধ্যে লেখা আছে যে অবশিষ্ট সম্পত্তি 4 পুত্রের মধ্যে সমান ভাগ করে দিলেন। তার মানে তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি থেকে স্ত্রী মেয়ে যেটুকু পেল, তারপর যে অংশটা বাকি থাকলো সেই অংশটা 4 পুত্র পাবে। তাহলে আমরা একটু বের করব। আমরা লিখব, মনে করি করিম সাহেবের মোট সম্পত্তি 1 অংশ। ক হতে পাই মেয়ে ও স্ত্রী সম্পত্তি পেল 1/4 অংশ। অতএব অবশিষ্ট সম্পত্তি সমান এই 1 বিয়োগ 1/4 অংশ। এখানে আমরা কি করব, হরটা বসিয়ে নিই। আর এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা সরাসরি এর সাথে গুণ করে দিতে পারি। 4 কে 4 বিয়োগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে 1 হয়। তাহলে কত হলো? 4 থেকে যদি 1 বাদ দিই 3, আর নিচে থাকলো 4 অংশ। প্রশ্নে লেখা ছিল কি, অবশিষ্ট সম্পত্তি 4 পুত্রের মধ্যে সমান ভাগ করে দিলেন। কারণ অবশিষ্ট যে সম্পত্তিটা থাকলো এই সম্পত্তিটা হচ্ছে 4 পুত্র পেল। আমরা লিখতে পারি যে অতএব 4 পুত্র মোট সম্পত্তি পেল। অতএব 4 পুত্র সম্পত্তি পেল 3/4 অংশ। উত্তর 3/4 অংশ। এবার আমরা গ নম্বর প্রশ্নে যাব। এখানে বলেছে যে প্রত্যেক পুত্র কত অংশ সম্পত্তি পেল। তার আগের প্রশ্নে আমরা পেয়েছি যে 4 পুত্র কত অংশ সম্পত্তি পেল। তে 4 পুত্রের সম্পত্তিকে যদি আমি 4 ভাগ করি তাহলে আমরা প্রত্যেক পুত্রের সম্পত্তি অংশটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি যে খ হতে পাই কি পেয়েছি, 4 পুত্র সম্পত্তি পেল, 4 পুত্র সম্পত্তি পেল 3/4 অংশ। অতএব এখানে প্রত্যেক মানে কয়জন,
প্রত্যেক মানে কয়জন? একজন। কারণ একজন কতটুকু সম্পত্তি পেল আমরা সেটা বের করবো। অর্থাৎ এক পুত্র সম্পত্তি পেল, ডান পাশের সংখ্যাটা আমরা প্রথম বসাবো, ডান পাশের অংশটা। চার পুত্র যে সম্পত্তি পায়, এক পুত্র কি বেশি পায় না কম পায়? রাইট, এক পুত্র কম সম্পত্তি পায়, আর কম সম্পত্তি পাইলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা এটা ভাগ করি, ভাগ 4 অংশ। আমরা মনে করি যে এর নিচে 1 আছে। আমরা শিখেছি যে ভাগের পরে যদি ভগ্নাংশ থাকে সেটাকে বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা একটা উপরে দিই, 4টা নিচে দিই। সমান সমান 3 দিয়ে 1 গুণ করি, 3 অঙ্কে 3, আর 4 দিয়ে 4 গুণ করি, 4 4 16। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রত্যেক পুত্র কত অংশ সম্পত্তি পেল। তাহলে প্রত্যেক পুত্র পেল কত অংশ? 3/16 অংশ। তাহলে উত্তর লিখি, উত্তর 3/16 অংশ। এবার আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। মোট সম্পত্তির মূল্য কত? প্রশ্নে আছে মোট সম্পত্তির মূল্য কত। এখানে প্রত্যেক পুত্রের সম্পত্তির মূল্য দেওয়া আছে 15,000 টাকা। আচ্ছা, দেওয়া আছে প্রত্যেক পুত্র পেল সম্পত্তি পেল 1 টাকা। প্রত্যেক পুত্র সম্পত্তি পেল 15,000 টাকা। গ হতে পাই, প্রত্যেক পুত্রের সম্পত্তি পায় 3/16 অংশ। প্রত্যেক পুত্র সম্পত্তি পায় 3/16 অংশ। তবে এখানে আমরা বলতে পারি যে প্রত্যেক পুত্র যে টাকার সম্পত্তি পেল, তার মানে এই এখানে যে অংশটা আছে এই অংশের মূল্যটা হচ্ছে 15,000 টাকা। এই 3/16 অংশের সম্পত্তির মূল্য কত? 15,000 টাকা। এখন করিম সাহেবের মোট সম্পত্তিকে ধরেছি আমরা 1, তাহলে 1 অংশ বা 1 বা সম্পূর্ণ অংশের সম্পত্তির মূল্য কত সেটা বের করলে আমরা মোট সম্পত্তির মূল্যটা পেয়ে যাব। তাহলে এখন লিখি যে 3/16 অংশ সম্পত্তির মূল্য 15,000 টাকা। অতএব 1 বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য কি হবে? 15,000 উপরে 16। আমরা কি করব? ভাগ করব। 15,000 ভাগ 3/16 টাকা। আচ্ছা, এখানে 15,000
ভাগ থাকলে আমরা এখানে গুণ চিহ্ন দিই, 16 উপরে দিই, 3 নিচে দিই। ভাগের পরে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে আমরা কি করতে পারি, আমরা ভগ্নাংশটাকে উল্টে দিতে পারি। তাহলে 16 উপরে চলে যায়, 3 চলে নিচে চলে আসে। 3 তে যদি আমি 15 কে কাটি 5 হয়, আর এখানে যে 3 এর শূন্য আছে আমরা এখানে ব্যবহার করি। এবার 5000 দিয়ে যদি আমি 16 কে গুণ করি তাহলে কত হবে দেখি। 5 16 80, আর এখানে যে 3 এর শূন্য আছে আমরা বসিয়ে দিই। তার মানে সম্পূর্ণ সম্পত্তির মূল্য হচ্ছে 80000 টাকা। উত্তর 80000 টাকা। তাহলে এখানে কি লিখলাম যে প্রত্যেক সন্তান প্রত্যেক পুত্রের সম্পত্তি পেল তার পেল কত 15000 টাকা, আর সেই সম্পত্তি পায় কত 3/16। তার মানে এই 3/16 সম্পত্তির মূল্য হচ্ছে 15000 টাকা। অতএব এক অংশ সম্পত্তির মূল্য কত হবে, আমরা কি করব, এক অংশ সম্পত্তির মূল্যটা যখন করব তখন ভাগ করব। ঠিক আছে, এক অংশ সম্পত্তির মূল্য যখন বের করব তখন আমরা ভাগ করব। 15000 ভাগ 3/16। আমরা বলেছি যে ভাগের পরে যদি ভগ্নাংশ থাকে তাহলে বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়, সেজন্য আমরা গুণ করেছি, গুণ চিহ্ন দিলাম। এখানে বিপরীত ভগ্নাংশ কোনটা, 16 উপরে চলে গেল, 3টা নিচে নেমে আসলো। আর কাটাকাটিটা কিভাবে করলাম, এই 3 দিয়ে প্রথমে 15 কে কেটেছি, 5 হয়েছে, আর এখানে যে 3টা শূন্য ছিল সেই 3টা শূন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর গুণটা কিভাবে করলাম, 16 দিয়ে 5 কে গুণ করেছি, 5 16 80, আর এখানে যে 3টা শূন্য আছে সেটা গুণ করেছি। তাহলে 5 16 80000 টাকা। তোমরা সব বুঝতে পেরেছো? এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। দুই নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নে লেখা আছে যে দুইটি ভগ্নাংশের বিয়োগফল 8/3/8, ছোট সংখ্যাটি 3/3/8। প্রথম প্রশ্ন আছে ছোট সংখ্যাটিকে অযুক্ত ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বর আছে বড় ভগ্নাংশটি কত, গ নম্বর আছে ভগ্নাংশ দুটির সমষ্টি নির্ণয় করো। এখানে ছোট সংখ্যাটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলা আছে। ছোট সংখ্যাটি কত আছে 3/3/8 দেওয়া আছে। ছোট সংখ্যাটি 3/3/8। এখন এই 3/3/8 কে আমরা কিছু প্রকাশ করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 3/3/8 সমান সমান, আমরা জানি যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করার নিয়মটা হলো হরের স্থান ঠিক রাখতে হবে, এরপরে হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তার মানে 8 গুণ 3, এর সাথে লবকে যোগ করতে হবে, তাহলে যোগ 3। এখন আমরা হরের স্থানে হর রাখি, এখানে একটা গুণের কাজ আছে আর একটা যোগের কাজ আছে। আমরা জানি যে সরলকে গুণের কাজটা আগে করতে হয়, তাহলে আমরা গুণের কাজটা আগে করব। 8 গুণ 3, 3 8 24 যোগ 3 সমান সমান কত, এবার বের করি। 24 এর সাথে 3 যোগ করলে কত হয়, 24 এর সাথে 3 যোগ করলে 27 হয়, 27 হয়, আর নিচে কত বসলো 8। তাহলে আমরা কি করতে পারলাম, মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারলাম। তাহলে উত্তরটা লিখি, উত্তর 27/8। এবার আমরা খ নম্বর প্রশ্নে যাব। খ
খ নম্বর প্রশ্নে কি আছে, বড় ভগ্নাংশটি কত? আচ্ছা, এখানে প্রশ্নে লেখা আছে দুটি সংখ্যার বিয়োগফল, বিয়োগফলটা লেখা আছে আর লেখা আছে ছোট সংখ্যা। আচ্ছা, আমরা বিয়োগফলের সূত্রটা কি জানি? বিয়োগফলের সূত্র জানি যে বিয়োজন বিয়োগ বিয়োজ্য। সবসময় বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করা হয়, আর এটা কি বিয়োগফল। তার মানে আমরা একটু উল্টা লিখেছি, এটাকে আমরা অন্যভাবে এটাকে এইভাবে লিখি, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল। এখানে একটা সংখ্যা ধরি 8, এখানে একটা সংখ্যা ধরি 3 সমান সমান 5। দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 5। এখন আমি অঙ্কটা শেখানোর জন্য বলছি, ছোট কি বলেছে, বড় সংখ্যাটি বড় ভগ্নাংশটি কত। তাই এখানে প্রশ্নের ভিতরে দুটি ভগ্নাংশের বিয়োগফল দেওয়া আছে আর দেওয়া আছে কি ছোট সংখ্যাটা দেওয়া আছে। তাহলে বড় সংখ্যাটা কত? এই 8টা যদি বের করতে যাই আমি কি করব? এই 8টা বের করতে হলে তো এই 3 আর 5 কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে দুটি সংখ্যার বিয়োগফল যোগ ছোট সংখ্যা সমান সমান বড় সংখ্যা। কি বোঝা গেছে? হ্যাঁ, আমরা কি করব? আমরা যোগ করব। তার মানে বড় সংখ্যাটি সমান দুটি সংখ্যার বিয়োগফল যোগ ছোট সংখ্যা। তোমরা কি বুঝতে পেরেছো কি বললাম? এখানে আমরা বিয়োজনকে 8 ধরেছি, বিয়োজ্য 3। এখানে ফলাফল কত হলো? 5। প্রশ্নে আমাদের বিয়োগফলটা আছে, তাহলে মনে করো এই বিয়োগফলটা আছে 5। আচ্ছা, দেওয়া আছে ছোট সংখ্যা, ছোট সংখ্যাটা মনে করলাম যে 3 আছে। এখন আমরা বড় সংখ্যাটা কত? এই সংখ্যাটা যদি বের করতে যাই আমরা কি করব? এই 3 দিয়ে 5 কে যোগ করব। বুঝতে পেরেছো সবাই? তাহলে এখন আমরা অঙ্কে চলে যাই যে কিভাবে আমরা করব। লিখি যে দেওয়া আছে দুইটি সংখ্যার বিয়োগফল, সংখ্যার বিয়োগফল 8 সমস্ত 3/8 বা আমরা এটাকে অপরিবর্তিত করে নিই, 8 8 64 আর 3 67, 67 নিচে হলো 8। আর ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হলো 3 সমস্ত 3/8, 3 সমস্ত 3/8 বা 3 8 24 প্রথম গুণের কাজ, তারপর যোগের কাজ। 3 8 24 যোগ 3 27, তার মানে উপরে 27 নিচে 8। বড় সংখ্যাটি সমান এখানে পছন্দ ছিল। আমরা জানি বড় সংখ্যাটি সমান দুটি সংখ্যার বিয়োগফল যোগ ছোট সংখ্যা যোগ ছোট সংখ্যা। এখন দুটি সংখ্যার বিয়োগফল কত দেওয়া আছে? দুটি সংখ্যার বিয়োগফল হলো এখানে দেওয়া আছে 8 সমস্ত 3/8 বা 67/8 যোগ
ছোট সংখ্যা আছে হলো 27/8, 27/8। এখানে হর দুটো একই, তাই এদের লসাগু একই। আর যদি একই হয় তাহলে আমরা 8 দিয়ে 8 ভাগ করলে 1/8 দিয়ে 67 গুণ করলে 67 যোগ 8 দিয়ে 8 ভাগ করলাম 1, 27 দিয়ে গুণ করলে 27। এবার কত হয় দেখি। 7 আর 7 14, 14 4, হাতে 1, 2 আর 1 3, 6 আর 3 9, 94/8। এটাকে আমরা কি করব, যেহেতু যোগ কিংবা বিয়োগ করার পরে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়, আমরা একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। যদি 2 দিয়ে ভাগ করি 4 দুগুণে 8, আর যদি 2 দিয়ে ভাগ করি, একটু ভাগ করে রাখা দেখি, 2 ভাগ 9 4, 4 দুগুণে 8, 1 4, 1 4, 7 দুগুণে 14। তার মানে এমন একটা সংখ্যাতে ভাগ করতে যায়, নিচে থেকে ভাগ করে ছোটটাকে ভাগ করা যায়, নিচে থেকে ভাগ করা যায়। আমরা এখানে 2 দিয়ে ভাগ করলাম 94 কে 47 দিয়ে, আবার 2 দিয়ে ভাগ করছি 8 কে 4 দিয়ে। আচ্ছা, 4 হয়ে গেছে। এখানে আমাদের ফলাফল কত হলো? 47 উপরে নিচে 4। এটাকে আমরা ফলাফল হিসেবে লিখব না, আমরা লিখব এটাকে প্রকাশ করব মিশ্র ভগ্নাংশে। কারণ ফলাফলটা আমরা সব সময় মিশ্র ভগ্নাংশে লিখব, অপরিত ভগ্নাংশে থাকলে। এখানে আমরা ভাগ করি 4 দিয়ে যদি আমরা 47 কে ভাগ করি, 4 ওকে 4, 7, 4 ওকে 4, থাকলো কত 3। আচ্ছা, এখানে যখন আমরা ফলাফল বসাবো কিভাবে বসাবো, আমরা প্রথমে ভাগ করে নিব। এখানে যে ভাগশেষ আছে সেটা লব হবে, আর এখানে যে ভাজক আছে সেটা হর। তাহলে আমরা এখন আমরা ফলাফল পেয়ে গেলাম 11/3/4। উত্তর লিখি, উত্তর 11/3/4। এবার আমরা গ নম্বর অঙ্কে যাব। বলেছে কি প্রশ্নে, ভগ্নাংশকে যদি সমষ্টি নির্ণয় করে, সমষ্টি করে যোগ, আমরা সমষ্টি থাকলে যোগ করব। আচ্ছা, ভগ্নাংশ যদি বলতে কোনটা বোঝাচ্ছে, এখানে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে বড় ভগ্নাংশ, আর প্রশ্নের মধ্যে আছে হলো আমাদের একটা ছোট ভগ্নাংশ। এই দুটো ভগ্নাংশের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখি, খ হতে পাই বড় ভগ্নাংশটি, বড় ভগ্নাংশ কত? বড় ভগ্নাংশের সমান হচ্ছে 11/3/4, 11/3/4, বা এটাকে আমরা যদি অপরিবর্তিত করি তাহলে আমরা 47/4 পাবো। আর এখানে ছোট ভগ্নাংশ কত আছে, প্রশ্নে দেওয়া আছে ছোট ভগ্নাংশ, সেটা হলো 3/3/8। আমরা এখানে 3/3/8 লিখি, বা এটাকে মিশ্র করি, মিশ্র থেকে অপরিবর্তিত করি। 3 দিয়ে যদি 8 গুণ করি কত হবে? 3 8 24, আর 4 সাথে 3 যোগ করলাম 24 আর 3 27। এবারে কি বলেছে? সমষ্টি, ভগ্নাংশ যদি সমষ্টি নির্ণয় করতে বলেছে। আমরা লিখি, ভগ্নাংশ যদি সমষ্টি দুইটির সমষ্টি সমান হচ্ছে এই 47/4 যোগ 27/8। আমরা জানি ভগ্নাংশের যোগ কিংবা বিয়োগ করার সময় যেটা করতে হয় সেটা হচ্ছে হরগুলো লসাগু করতে হয়। তো এখানে 4 ও 8 এর লসাগু করতে হবে। আমরা করতে পারি যে 4 এই বড় সংখ্যাটার মধ্যে যায় কিনা। 4 বড় সংখ্যাটার মধ্যে যায়, কয়বার যায়? 2 বার যায়। তাহলে যদি এই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি এই দুটো সংখ্যার লসাগু হচ্ছে 8। তোমরা নিজেরা করে দিতে পারো, 4 8 এর লসাগু
2 দিয়ে যদি করি 2 গুণে 4, 4 গুণে 8, এখানে 2 দিয়ে নিই, 2 কে 2, 2 গুণে 4, তাহলে লসাগু কত হবে? 2 গুণ 2 গুণ 2, 2 গুণে 4, 4 গুণে 8। এখানে প্রথম কাজ কি? আমরা তো বের করলাম হরগুলো লসাগু। এবারে কাজ হলো যে এই ভগ্নাংশের হর দিয়ে এটাকে আমরা কি করব? ভাগ করব। প্রথমে ভাগের কাজ করব। 4 দিয়ে যদি 8 কে ভাগ করি কত হয়? 4 গুণে 8 2 হয়। 2 দিয়ে যদি আমরা 47 কে গুণ করি 47 দুগুণ 94। এটা তোমরা রাখতে পারবে। যোগ 8 যদি 8 কে ভাগ করি কত হয়? 1। 1 দিয়ে 27 কে গুণ করলে কত হবে? 27। তাহলে ফলাফল কত হচ্ছে? 7 আর 4 11, হাতে 1 2 আর 3 9 3 12, আর এখানে কত? 8। এটা একটা অপরিমিত ভগ্নাংশ। আমরা এটাকে কিসে পরিণত করব? মিশ্র ভগ্নাংশে। 8 দিয়ে যদি 121 কে ভাগ করি 8 কে 8 তাহলে 4 উপর থেকে নামলো 1। 8 41 কিন্তু কবে যায়? 5 বার যায়। 5 এ 40, ভাগশেষ কত হলো? 1। আমরা ফলাফল কিভাবে লিখব? প্রথমে ভাগফলটা নিব 15, তারপরে লব হয়ে যাবে ভাগশেষ, আর এখানে হর হবে ভাজক। উত্তরটা হবে হলো 15 সমস্ত 1/8। এবারে তাহলে তোমরা অবশ্যই শিখতে পেরেছো। এখানে আমরা আজকে দুটো জ্যামিতিক অঙ্ক এবং ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্ন করেছি। তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এখন আজকের এই জ্যামিতি তোমরা লেখো। পাঠ্য বইয়ের পাঠ্য বলতে কোনটা বলছে? গণিত। আমাদের পাঠ্য বই গণিত। গণিত পাঠ্য বই আমরা লিখি যে গণিত পাঠ্য বইয়ে পৃষ্ঠা 61, পৃষ্ঠা 61 এর উপরের 4 নম্বর লাইন। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।